আসমা বেগম গম্ভীর মুখে বলে চলে যায়। আদরি বিড়াল ছানার মতো তার পিছু পিছু অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে পা বাড়ায়। বর্ষার সাথে ডিভোর্সের পর এক রাতও কাজ ছাড়া করেনি। বুকে জড়িয়ে আগলেছে। কিছুদিন আগে পাতাবাহারের কাছে এক রাত ছিল। অরুণের চোখে এক ফোঁটাও ঘুম নামেনি। সারা রাত ছটফট করেছে, কখন ভোর হবে, কলিজা তার বুকে আসবে। আর এরা আজকে নতুন সুর গাইছে। বন্ধু বাড়ির সবাই মিলে আদা জল খেয়ে নেমেছে। ক্লিয়ারলি মানা করেছে, তবুও এরা। সে গম্ভীর মুখে বড় বড় পা ফালায়। সামনে মোস্তাকিম, রাসেল সহ সবগুলোই দাঁড়িয়ে। সে পা থামিয়ে তাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এখন আবার শুরু হয়ে যাস না। আই এম টায়ার্ড অলসো কলিজা। রাত 11টা বাজতে চললো। শুভ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে অরুণ সরকারকে বোঝানো এত সহজ না। একেবারে একরোখা, যা বলবে তাই করবে। তার সিদ্ধান্ত পরিবর্তন করা সাপের পা দেখার মতো। সে তবুও বলে, দেখ ভাই, তোর একটা প্রথম বিয়ে, প্রথম রাত, না হলে পাতার প্রথম। ওরও নিশ্চয়ই বিয়ে স্বামী। প্রথম রাত নিয়ে অনেক স্বপ্ন আছে, থাকবে না কেন? সব মেয়েরই আছে, তোর যেমন ছিল বর্ষার বেলায়। বর্ষার কথা ওঠায় খ্যাপাসার খেপে যায়। গুতুম মাইল বলে। তখন রাসেল কথার বান ছড়ে, তুই স্বার্থপরের মতো করছিস। প্রতিদিন কথা তো উঠছে, জাস্ট আজকের দিন ভোরকে আমাদের কাছে দে, আমরা ম্যানেজ করব। ভোর বড়দের সব কথা না বুঝলেও এটা বুঝতে পারে যে আজকে তাকে বাবার কাছে থাকতে দেবে না কেউ। কিন্তু তার বাবাকে চাই। সে ফুপিয়ে ওঠে, অরুণকে আরো শক্ত করে ধরে। অরুণ ছেলের মাথায় চুমো খায়। সর সামনে থেকে। কলিজা আমার সাথেই থাকবে, নইলে যাচ্ছি না ঘরে। ফয়সাল রেগে যায়। বাকি সবাইকে সরতে বলে অরুণকে উদ্দেশ্য করে বলে, যা, তুই তো জন্ম থেকেই জেদে ভরপুর, কারো কথা শুনবি না। বলে সরে যায়। অরুণ পা বাড়ায়। দরজার কাছে যেতেই জীবন ডাক দেয়। অরুণ ভ্রুকুচকে পেছনে যায়। জীবন তড়িৎ বেগে সামনে আসে। অরুণের হাত ধরে মুঠোয় কিছু দিয়ে সরে যায়। অরুণ মুঠো খুলে জিনিসটা দেখে। মুখ দিয়ে ভয়ঙ্কর একটা গালি বের হতে চায়, কিন্তু ছেলের উপস্থিতির জন্য বলতে পারে না। হাতের জিনিস বন্ধুদের দিকে ছুঁড়ে মারে। দরজা খুলে ভেতরে ঢুকে ধরম করে বন্ধ করে। ওর সকল বন্ধুদের রাগ উবে যায়। সবাই হাসিতে ফেটে পড়ে। পাতা চমকে উঠিয়ে দরজা বন্ধ করার শব্দে। কি হলো? তার মাথার উপর দিয়ে গেল। সে খানিকটা না একটু বেশি ভয় পেয়েছে। তবে দরজায় অরুণ সরকারকে দেখে স্বস্তি মেলে। অরুণ দরজা লাগিয়ে পেছনে ফিরে ভোরকে নামিয়ে দেয়। দেখতে পায় বিছানায় জড়সড় হয়ে বসে আছে পাতা। সে সান্ত্বনার সুরে বলে, রিল্যাক্স, ইটস মি। এত ভীতু তুমি জানতাম না তো। ভোর অরুণের কোল থেকে নেমেই পাতার কাছে যায়। পাতার সামনে বাবু হয়ে বসে গালে হাত রেখে তাকিয়ে থাকে। পাতা তার কিউট নাকটা টিপে অরুণের উদ্দেশ্যে বলে, আমি মোটেও ভীতু নই, তবে একটু চমকে গিয়েছিলাম। অরুণ এক ভ্রু উঁচিয়ে অবিশ্বাসী চোখে চায় পাতার দিকে। ভীতু নয়। সে পরনের পাঞ্জাবি খুলে সোফায় বসে গা এলিয়ে দেয়। পাতার দিকে তাকিয়ে কটাক্ষের সুরে বলে, সে দেখা আছে। পাতা কটমট করে চায় অরুণের দিকে। লোকটা কি তার সাথে ঝগড়া করতে চাইছে? মানছে সে একটু ভীত, বেশি না, এইটুকু। সেটা ঢোল পিটিয়ে বলতে হবে ভোরের সামনে। ভোর তার কোলে মাথা রেখে শুয়ে আছে, ঘুমোয়নি। অরুণ উঠে আসে সোফা থেকে। বিছানার পাশে রাখা এসি রিমোট নিয়ে তাপমাত্রা কমিয়ে দেয়। রিমোট ঢিল দিয়ে পরনের গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারে। পাতার চক্ষু যুগল কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোক জামা কাপড় খুলছে কেন? চেঞ্জ করবে তো ওয়াশরুমে যায় না। এরকম নিজের বডি শেপ দেখিয়ে পাতাকে দুর্বল করার ধান্দা, তাই না? পাতা অরুণের দিকে তাকিয়ে থাকে ট্যাপ ট্যাপ করে। ঝলমলে সাদা লাইটের আলোয় স্পষ্ট সব। অরুণের বলিষ্ঠ পেটানো শরীর, হাতের মাংসল পেশি ফুলে আছে। ফর্সা বুক কালো লোমে আবৃত। সেনা টান টান করে তার দিকেই তাকিয়ে পাতা ঢোক গিলে। অরুণের ভ্রুযুগলে ভাঁজ পড়ে। পাতার কোলে মাথা রাখা ছেলেকে দেখে সে গম্ভীর গলায় বলে, বউ নিত্যরাতের মতো আজকে রাতেও আমাদের সাথেই থাকবে। তোমার কোনো সমস্যা? স্পষ্ট এবং সত্যি কথা বলবে, জড়তাহীন। পাতার চাহনি বদলে যায়। অরুণের থেকে নজর সরিয়ে কোলে শুয়ে থাকা ভোরের দিকে যায়। ছোট্ট ভোরও চোখ উল্টিয়ে তার দিকে তাকিয়ে জবাবের আশায়। আম্মু কি মানা করবে? পাতা ঝুঁকে ভোরের কপালে চুমু খায়। চুলের ভাঁজে হাত গলিয়ে ভোরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার সমস্যা নেই।
ভোরের গোমরা মুখে হাসি ফুটে ওঠে। অরুণের অদর কোণে ক্ষীণ হাসির রেখা। সে বাইরে যেতে যেতে পাতার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ পাতাবাহার। পাতা অরুণের দিকে চায়। আবারও ফর্সা বলিষ্ঠ পিঠ নজর কাড়ে। অরুণ দরজা খোলে। পাতাবাহার, এভাবে তাকিয়ে কি দেখছো? আগে কখনো ছেলে দেখনি? চোখ দিয়ে গিলে খাচ্ছ যেন। বলে থামে না, বেরিয়ে যায় দরজা ভিজিয়ে। বাইরে বের হতেই নজরে আসে বন্ধুদের দল। এখনো যায়নি। তার খালি গা দেখিয়ে মিটিমিটি হেসে আঙুল উঁচিয়ে অল দ্য বেস্ট বুঝিয়ে কেটে পড়ে। অরুণ বিরক্তকর শ্বাস ছাড়ে। অরুণ যাওয়ার পর পাতা হা করে দরজার দিকে তাকিয়ে ভোর পাতার কোল থেকে উঠে বসে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করে, আম্মু, চোখ দিয়েও খাওয়া যায়? পাতা অসহায় চোখে ভোরের দিকে চায়। কি জানি, আমি তো পারি না, তুমি পারো? ভোর মাথা নাড়লেও সে পারে না। পাতা ভোরের কিউট মুভমেন্ট দেখে ভোরের গাল টিপে দেয়। ভোর মুস্কি হেসে বলে, আম্মু, তোমাকে অনেক সুন্দর লাগছে। পাতা ভোরকে কোলে বসিয়ে দিয়ে গালে মুখে আদর করে। ছেলেটা এই কথাটা অনেকবার বলেছে, আজকেরও এবেলায়। এত মিষ্টি মিষ্টি কথা বলে, সন্ধে সন্ধে তার ডায়াবেটিস না হয়ে যায়। এরই মধ্যে অরুণ আসে। পাতা সেদিকে তাকায়, হাতে একটা খাঁচার মতো ঝুড়ি। কি আছে ওতে? অরুণ দরজা বন্ধ করে ঘরে ঢুকে খাঁচাটা কাঠের টি টেবিলে রেখে সেটার দরজা খুলে দেয়। ভেতর থেকে মিউ মিউ করে অভিযোগ করতে করতে বের হয় পাতাবাহার। তার অভিযোগ, তাকে কেন সারাটা বেলা বন্দি করে রাখা হলো। সে অরুণের দিকে বড় বড় করে চেয়ে মিউ মিউ করে, যেন বকছে। অরুণ হাত বাড়িয়ে বিড়াল শাবকটির কান ধরে পাতার দিকে ঘুরে দেয়। পাতা হা করে তাকিয়ে অরুণ সরকার ও বিড়াল ছানার কাণ্ড দেখছে। নাকুচু লোকটা আবার বিড়াল পোষে নাকি? পাতার নাক ছিটকায়। তার বিড়াল ভালো লাগে না তেমন না। তার ধারণায় বিড়াল কিউট, বাট গা ঘেঁষে। দূর থেকেই এদের ভালো লাগে। বিড়াল শাবকটি নতুন মেহমান ও ভোরকে দেখে মিউ মিউ করে শরীর দুলিয়ে এগিয়ে যায় তাদের দিকে। পাতা চোখ বড় বড় করে ভোরের দিকে দাঁড়িয়ে পড়ে বিছানার উপর। পাশ থেকে ছোট্ট টেডি টাইপ কুশন বিড়ালের দিকে তাক করে বলে, শুশুশু, এই যা, এই এদিকে আসছিস কেন? ভোরের বাবা সরান এটাকে, খামচি দিবে তো। ভোর, তুমি কোথায় যাচ্ছ? অরুণ মুখ টিপে হাসে অগচরে। ভোর এসে বিড়ালটিকে কোলে তুলে নেয়, মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু, এটা খামচি দিবে না। দেখো, সুন্দর ও কিউট, একদম তোমার মতো। পাতা শাড়ি সামলিয়ে বিছানা থেকে নামে। বিড়াল ছানা তার মতো দেখতে। আশ্চর্য, ভোরের কোল থেকে নেমে পাতার দিকে এগিয়ে আসে। তার সাথে কুশল বিনিময় করতে বোকা পাতা বুঝলই না। সে অরুণের পেছনে লুকিয়ে পড়ে। সরান তো এটাকে, আমার পেছনে আসছে কেন? অরুণ বিড়াল শাবককে দেখিয়ে বলে, পাতাবাহার, মিট অ্যানাদার পাতাবাহার। পাতা মাথা এলেবেলে যায়। কি বললো? কি সব ছাতার মাথা বলছেন? বিড়াল শাবকটি লাফ দিয়ে পাতার পরনের শাড়ি খামছে ধরে, আর পাতা অরুণের বাহু খামছে ধরে শু করে। এদিকে ভোর হেসে কুটি কুটি। পাতা তার দিকে তাকিয়ে বলে, এটা কিন্তু ঠিক না ভোর, ওই বিড়ালের বাচ্চাকে সরাও। অরুণ ঝুঁকে বিড়াল শাবকটিকে কোলে তুলে নেয়। ব্যাস, পাতা অরুণকে ছেড়ে সরে দাঁড়ায়। অরুণ বিড়ালটির গায়ে হাত বুলিয়ে বলে, এইটার নামও পাতাবাহার। পাতা অবাকের চূড়ান্ত পর্যায়ে। বিড়ালের নাম পাতাবাহার হতেই পারে, কিন্তু লোকটা তাকেও পাতাবাহার সম্বোধন করে। এর মানেটা কি দাঁড়ালো? পাতা কোমরে হাত রেখে কটমট করে বলে, উফ, ও ভালো, খুব ভালো। তার নামকরণ আকিকার আগে কারটা করেছেন শুনি। বিড়াল নামক পাতাবাহার মিউ মিউ করে পাতার দিকে তাকিয়ে। পাতা তাকে চোখ রাঙায়। ভোর হামে তুলছে বারংবার। অরুণ সেটা লক্ষ্য করে বলে, আপনারটা আগে করা হয়েছে। কলিজা বলল ওকে নাকি আপনার মতোই দেখতে, তাই ওর নামকরণ আপনার নামই করা হয়। আর কোনো আর্গিও নয়। ছেলেটার ঘুমে চোখ ছোট ছোট হয়ে এসেছে। আপনিও চেঞ্জ করে এসে শুয়ে পড়ুন। পাতা প্রথম কথা শুনে ঝগড়া করার প্রস্তুতি নিলেও শেষের কথায় দমে যায়। তবে সে জবাবদিহিতা ঠিকই চাইবে। পাতা অরুণের কোলে বিড়াল শাবকটির দিকে তাকিয়ে ভেঙচি কাটে। তারপর ওরফির জামাই, তার জামাইয়ের কোলে তার থাকার কথা, অথচ বিড়ালের বাচ্চা বসে আছে। পাতা, তোর কপালটা আসলেই ফুটো। হঠাৎ কিছু মনে পড়ায় পাতা মিনমিনে গলায় বলে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে বলেছিলেন। অরুণ পাতার দিকে চায়। ও, আমি উঁচু করে আসি, আপনি করবেন না? হুম। আলমারিতে আপনার সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যান চেঞ্জ করুন। তাদের কথোপকথনের মাঝে ভোর বলে ওঠে, আব্বু, আমিও নামাজ পড়বো তোমাদের সাথে।
অরুণ ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে। ওকে কলিজা। গভীর রজনী, ঝিঝি পোকার ঝিঝি ধ্বনিতে পরিবেশ ছেয়ে আছে। পরিবেশ থমথমে, এক ফোঁটা বাতাসের আনাগোনা নেই। গাছপালা স্থবির, একটা পাতাও পর্যন্ত নড়ছে না। খড়কুটো বাঁধানো বাবুই পাখির বাসায় সদ্য ডিম ফুটে বেরিয়ে আসা বাচ্চাগুলো চিউ চিউ করছে। পাশে মা পাখিটাও আনন্দ ধ্বনিতে ডাকছে, নিজের ডানা দিয়ে মুড়িয়ে রাখছে, তো কখনো বাসা থেকে বেরিয়ে উড়ে নিজের আনন্দ প্রকাশ করছে। বড় সেগুন গাছের ডালের সাথে লাউয়ের মতো ঝুলে আছে বেশ কয়েকটি খুরকুটো বাঁধানো বাবুই পাখির বাসা। মা পাখিটার আনন্দে উড়ে বেড়ানো ও চিউ চিউ আওয়াজে বাকি পাখিগুলো বেরিয়ে আসে, তার সাথে মিলিয়ে উড়তে থাকে। মা পাখিটার বাসায় ঢুকে বাচ্চা দেখে আসে, সবাই মিলে আনন্দে মেতে ওঠে, বাটিয়ে নেয় তাদের আনন্দ অনুভূতি। অথচ আমরা মুখ্য মানব অন্যের আনন্দ দেখে হিংসেই চলি। রুবি ছেলের পাশে শুয়ে আছে, তন্মধ্যে আরিয়ান রুমে ঢুকে দরজা লাগিয়ে দুহাত উঁচিয়ে হাই তুলে বিছানায় গা এলিয়ে দেয়। অনেক রাত হয়েছে, এখন না ঘুমোলেই নয়। পাশ ফিরিয়ে রুবির দিকে চায়, অধর কোণে মুস্কি হাসির বৃষ। রুবি ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, হাসছো কেন? আরিয়ান কাত হয়ে রুবির দিকে মুখ করে শোয়। ছেলেটা মাঝখানে গভীর ঘুমে। এমনিতেই ঘুমিয়ে পড়তো। অরুণ ভাইয়া মানলো? আরিয়ান আবার চিত হয়ে শুয়ে পড়ে। না, তাকে মানানো আমাদের দ্বারা প্রায় অসম্ভব। রুবি ঠোঁট চেপে হেসে বলে, ঠিক তোমাদের শিরায় উপশিরায় সুদোজেত, যা বলবে তাই। হাজার বলে কয়ে মাথায় বন্দুক ঠেকিয়েও সিদ্ধান্ত পাল্টানো যাবে না। হয়েছে তোমার, এখন আমি ঘুমাবো। গুড নাইট। বলেই চোখ বুজে রুবি দুঃখ প্রকাশ করে বলে, বড়ভাবের জন্য খারাপ লাগছে। ছোট্ট মেয়ে, বিয়ে ফার্স্ট নাইট নিয়ে তো সকলের ফ্যান্টাসি থাকে, ওরও ছিল হয়তো বা, কিন্তু ভাইয়া একটুও বুঝলো না। বড় ভাবি? ওইটুকুন মেয়েকে বড় ভাবি ডাকতে হবে এখন নাকি? আম পাতা জোড়া জোড়া, ঘুমাও তো। আরিয়ান চোখ ঘুরে রুবির দিকে বিরক্তকর চাহনি নিক্ষেপ করে বলে। রুবি হেসে উঠল, তার হাসির শব্দে আরিয়ান বিরক্ত হয়ে বালিশ কানে ঠেকায়। রুবি সেটা টান দিয়ে নিয়ে নেয়, হাসি মুখে বলে, অবশেষে অরুণ ভাইয়া আবার বিয়ের প্রীতে বসলো। আচ্ছা আরিয়ান, আমি যদি তোমাদের ছেড়ে চলে যাই, তাহলে তুমি আবার বিয়ে করবে? আরিয়ান গম্ভীর গলায় শোধায়। ছেড়ে যাবে মানে? রুবি একটু ঘাবড়ে যায়, আমতা আমতা করে বলে, এই যে মানে মানুষ মরণশীল, আমিও যদি। তুমি কি আরেকটা বিয়ে করবে? আরো 10টা করব। শক্ত গলা। রুবি জিভে কামড় দেয়। বুঝতে অসুবিধে হয় না রেগে আছে মহাশয়। কি দরকার ছিল এসব কথা বলে রাগিয়ে দেওয়ার? সে ছেলের পাশে কোলবালিশ রেখে আরিয়ানের পাশে আসে, বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান সরিয়ে দেয়, রুবি আবারও জড়িয়ে ধরে, মিনমিন করে বলে, সরি উকিল সাহেব, আর বলবো না, প্লিজ মন খারাপ করো না। আরিয়ান কিছু পল চুপ থাকে, রুবিকে সরিয়ে দেয় না, আবার আগলেও নেয় না, শান্ত গলায় বলে, সরি বললেই সব ঠিক হয়ে যায় না, তাই না? তুমিও দেখেছো, আমিও দেখেছি, বর্ষা ভাবির সাথে ডিভোর্স হওয়ার পর ভাইয়েরও তার ছেলের জীবন চলা। ভোরটা মা মা করে কাঁদতো। অরুণ ভাই তাকে বুকে জড়িয়ে কত সান্ত্বনা দিত, তবু কেঁদেই যেত। ভাই চুপ থেকে ছেলেকে নিয়ে হাঁটতো, এটা ওটা দেখিয়ে ঘুম পাড়াতো, তারপর সব শান্ত। ভাই ও ভোর দুজনেই। আমরা শুধু বাইরেটাই দেখেছি, তাদের ভেতরের অন্তঃস্থল ঝাঁকিয়ে দেখিনি সেখানে কি অবস্থা। আমার দুটো কলিজা, তুমি আমার সাথে এসব নিয়ে মজা করেছো নাকি ভাইয়ের জীবন দেখে কটাক্ষ করছো? হ্যাঁ? রুবি অনুতপ্ত হয় বেশ, এভাবে বলা ঠিক হয়নি। সে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, কটাক্ষ করছি না, আমি অত শত ভেবে বলিনি, রাগ করো না তো, ভুল হয়েছে। আরিয়ান রুবিকে আগলে নেয়, পিঠে হাত গড়িয়ে বাঁধন আরো শক্ত করে। রুবির ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কখনো এসব বাজে কথা বলবে না, আমি সহ্য করব না। রুবি আরিয়ানের বাহুতে মাথা ঠেকিয়ে সায় জানায়। ধীরে ধীরে দুজন একে অপরের সাথে মিষ্টি আলিঙ্গনে মিশে নিদ্রায় তলিয়ে যায়। পাতা শুয়ে আছে বিছানায়, তাকে জড়িয়ে ভোর ঘুমিয়ে। ঘুম এখনো গাঢ় হয়নি, সদ্যই ঘুমোলো। বিড়াল শাবকটি বিছানার কিনারা ঘেঁষে শুয়ে আছে। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। কি সুন্দর করে ঠোঁট উল্টিয়ে ঘুমোচ্ছে বাচ্চাটা, পুরাই কিউটনেসে ওভারলোডেড। পাতা গালে চুমু দিতে ভোলে না। এত আদরে বাচ্চাকে আদর না করে থাকা যায়? পাতা শূন্য দৃষ্টিতে চায়। কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ? তার লতা আপুর কথা মনে পড়ছে।
আপু ঠিক বলেছে। সেই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মন থেকে মেনে নিলেও অরুণ সরকার সেটা পারেনি। ছোট্ট একটা জীবন, সে জীবনে না পাওয়াগুলো নিয়ে আফসোস করে, ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বরং যা পেয়েছি তাতে শুকরিয়া আদায় করে আগে বাড়তে হয়। পাতা হাত পা কেমন শিথিল হয়ে আসে, কাঁপছে মৃদু। সে সব কিছু মেনেই পা বাড়িয়েছে। সে চায় সংসারটা মন প্রাণ দিয়ে করতে, কিন্তু তার একার প্রচেষ্টায় তো সেটা সম্ভব নয়। সে দু কদম বাড়িয়েছে, এখন অরুণ সরকারকেও পা বাড়ানোর কথা ছিল। সে সম্পর্কে জড়ানোর আগে অরুণকে শুধেছিল যে সে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে কিনা। তখন তো লোকটা মাথা উঁচু করে জবাব দিয়েছিল। তাহলে এখন তার আচরণ বিধি দেখে সন্দেহ কেন হচ্ছে? পাতার বুকটা ধক করে ওঠে অজানা আশঙ্কায়। দায়িত্ব বেড়াজাল থেকে বেরিয়ে আরেকটা দায়িত্বের ফ্যাসাদে আটকে পড়ল না তো? তেমনটা হলে পাতার দম আটকে মারা যাবে। ভাবতে পাতার দম বন্ধ বন্ধ লাগে, কান্না পায়। আখি যুগল ভরে ওঠে তার। বারংবার পলক ফেলে সেটা আটকানোর প্রচেষ্টায়। এরই মাঝে অরুণ সরকার বিছানায় আসে উন্মুক্ত গায়ে। ভোরের অন্য পাশে শুয়ে পাতার দিকে ফিরে বলে, ঘুমিয়ে পড়েছো? এখনো গাঢ় হয়নি ঘুম। অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে জবাব দেয় পাতা। অরুণ পাতার হালকা কম্পিত কণ্ঠস্বর খেয়াল করে। বুঝতে অসুবিধে হয় না কান্না আটকানোর প্রচেষ্টায়। আখি যুগলের টলমলে অশ্রু তার সাক্ষী। আর অরুণের এটাও বুঝতে বাকি থাকে না যে আখি জোড়ায় কেন বর্ষণের মেঘে আচ্ছন্ন। প্রশ্ন হলো সে কিভাবে ওই মেঘে আচ্ছন্ন আখি যুগলে রোদ্দুরের হাতছানি বয়ে আনবে। পাতাবাহার নামক বিড়ালটি বিছানার কিনারা থেকে উঠে অরুণের পাশে এসে শুয়ে পড়ে। সেটা দেখে পাতার কপালে ভাঁজ পড়ে। গা ঘেঁষা বিড়াল কোথাকার। অরুণ বিছানার পাশ থেকে কমফোর্টার এনে পাতা ও ছেলের গায়ে জড়িয়ে দেয়। পাতার এতক্ষণে খেয়াল হয় তার শীত অনুভূত হচ্ছিল। সে কমফোর্টার নিজের ওভরের সাথে জড়িয়ে নেয়। এসির টেম্পারেচার লো অনেকটা। অরুণ একটু বাড়িয়ে দেয় টেম্পারেচার। তারপর পাতাকে উদ্দেশ্য করে বলে, ওকে আমার কাছে দাও, তোমার অসুবিধা হবে। পাতা প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারে ভোরের কথা বোঝে। সে মৃদু হেসে বলে, আমার কাছেই থাক, অসুবিধা হবে না, ভালো লাগছে আমার। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে যায়। ভোরকে বুকে জড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তার সম্মুখে ভোরকে বেশ এবং যথেষ্ট স্নেহ করে। তার অলক্ষ্যও কি এরকম স্নেহ করবে, ভালোবাসবে, সেটাই দেখার বিষয়। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। পাতা খানিকটা সরে যায় ঘাবড়ে গিয়ে। অরুণ ভ্রুযুগল কুঁচকে যায়, ছেলের মাথায় হাত রাখে। কি ভেবেছে মেয়েটা? পাতা গালে জিভ ঠেকায়। পাতা মনে মনে নিজেকে গালি দেয়। সে নজর সরায়। নজরে আসে অরুণের উন্মুক্ত পেশল বাহু, লোমশ চওড়া সিনা, মেদহীন বলিষ্ঠ উদর, কণ্ঠস্বরে অবস্থিত ল্যারিংস বা আদমস আপেল। পাতা ঢোক গিলে চোখ বুজে নেয়। পাতু, হেট ইউর মাইন্ড। অরুণের কপালে ভাঁজ পড়ে। অরুণ পাশ ফিরে রিমোট বের করে লাইট অফ করে। লাইট অফ করার সাথে সাথে পাতার চক্ষু যুগল বড় হয়। সে তড়িঘড়ি করে বলে, কারেন্ট চলে গেল কি? না, লাইট অফ করে দিয়েছি। আর কারেন্ট গেলেও সমস্যা নেই, জেনারেটর আছে। শান্ত কণ্ঠে বলে অরুণ। পাতা আমতা আমতা করে বলে, এটা জ্বালিয়েই রাখুন মিস্টার ভোরের বাবা। অরুণের কপালে ভাঁজ পড়ে। কেন? আলোয় ঘুম হয় না আমার। এনি প্রবলেম? পাতা ঢোক গিলে বলে, অন্ধকারে ভয় করে আমার, প্লিজ লাইটটা জ্বালান না। ও, বাট ভয়ের কি আছে? অতটাও ঘন ঘন অন্ধকার নয়। বেলকনির লাইট জ্বলছে, আবছা আলোয় সব স্পষ্টই তো। আর তুমি একানো, আমি ভোর, তোমার সখী পাতাবাহারও আছে। পাতা গাল ফুলিয়ে নেয়। কমফোর্টটা আরেকটু টেনে নিয়ে বলে, ওই বিড়ালের বাচ্চা আমার সখী নয়, অন্ধকারে ও নিজেই তো ভয়ঙ্কর, লাইট জ্বালানো যায় না। না। পাতার মুখটা ছোট হয়ে যায়। সে চোখ বুজে পা ভাঁজ করে আরেকটু গুটিয়ে যায়। ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে থাকে। তবে তার এই চেষ্টাকে বিফলে দেয় অরুণ সরকার। কমফোর্টের ভিতরে দিয়ে হাত পুরো এক হাতে পাতার কোমর জড়িয়ে নেয়। পাতা কেঁপে ওঠে, বক্ষস্থল ধক করে ওঠে। হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে ক্রমাগত। ভয় উত্তেজনায় বুক ধরফর করছে। লোকটার মতলব তো সুবিধার না। সে অরুণের হাতের উপর হাত রেখে সরিয়ে দিতে চায়। অরুণ ছাড়ে না, বরং বাঁধন শক্ত করে। পাতার কণ্ঠনালীতে শব্দ আটকে আসে, তবুও মিনমিনে গলায় বলে, কি করছেন, ছাড়ুন। তুমি তো বললে অন্ধকারে ভয় পাও, তাই আগলে নিলাম। যা ভাবছো সেরকম কিছু না, ভয় নেই। শান্ত কণ্ঠে সান্ত্বনা বাণী দেয় অরুণ সরকার। পাতা একটু স্বস্তি পেলেও ভয় দূর হয় না। প্রিয়র দাদি আকলিমা বেগমের কথা স্মরণে আসে তার। পুরুষ মানুষ বউ পাইলে হুঁশ থাকে না। পাতা ঢোক গিলে ভোরের দিকে সেটে যায়।
অরুণ পাতার অস্বস্তি, আশঙ্কা, ভয় বুঝতে পেরে মজা পায়। মন কুঠিরে শয়তান খোঁজা দেয়। কোমরের কাজটার আঁচল সরিয়ে উন্মুক্ত করে সেথায় হাত রাখে। পাতা চোখ খিচে নেয় উষ্ণ খসখসে হাতের ছোঁয়ায়। শিরায় শিরায় বহমান রক্ত কণিকার সাথে যেন শীতল স্রোত বয়ে গেল। বক্ষস্থলের কম্পন বেড়ে যায় শতগুণ। কপলজোড়া লালিমায় ছেয়ে যায়। কর্ণাধারে তীব্র গরমে তালা লাগার উপক্রম। অরুণ পাতাকে খানিকটা ঘাবড়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিলেও বেহায়া মন বেইমানি করে বসে। হালকা চাপ প্রয়োগ করে বেহায়া আঙুলগুলো নড়াচড়া করতে থাকে। ব্যাস, পাতা শেষ। তার পক্ষ থেকে তীব্র বাধা দিয়ে কড়া বাক্য শুনিয়ে দেওয়ার কথা থাকলেও পাতার মন মস্তিষ্ক থমকে যায় যেন। শালার জামাই অন্ধকার থেকে ভয় পায় বলে আগলে নিয়েছে, এই তার আগলে নেয়ার নমুনা। পাতা কমফোর্ট দিয়ে আপাতমস্তক ঢেকে নেয় নিজেকে। তার লজ্জা লাগছে, বেশ সাথে সুরসুরি অনুভূত হচ্ছে। পাতা চোখ বুজে মটকা মেরে শুয়ে থাকে। এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে কারো ঘুম হয়? হয় পাতার হয়। অল্প সময়ের ব্যবধানে পাতা গভীর নিদ্রায় শায়িত হয়। অরুণের আঙুলের নৃত্যের ছন্দে রচিত হয় পাতার উন্মুক্ত কোমর ও উদর। পিপাসায় কাতর পুরুষালী মনটা যেন আরও বেহায়া হতে চায়। নারী স্পর্শ চেনা পুরুষালী মন নারীর সংস্পর্শে মাতোয়ারা হতে চায়। অরুণ ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। পাশ ফিরে নিজের মনকে শাসায়। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ঘুমানোর প্রচেষ্টায় রাত ফুরলো বলে অথচ চোখে ঘুম ধরা দেয় না। বুকটা খালি খালি লাগে। অরুণ পাশ ফিরে পাতাকে আষ্টে পিষ্টে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছেলের দিকে যায়। তারপর ঘুমন্ত পাতার দিকে। আবছা আলোয় ফর্সা মুখশ্রী দৃশ্যমান, সাথে কপালে পড়ে থাকা কয়েক গোছা ছোট ছোট চুল। অরুণ হাত বাড়িয়ে সেগুলো সরিয়ে দেয়। কনুই ভর দিয়ে উঠে বসে। পাতার গালে হাত রেখে ঝুঁকে যায় মুখাবয়বের উপর। তপ্ত ওষ্ঠাধর নামিয়ে ঘুমন্ত বধূর ললাটে পরম স্নেহে অধর ছোঁয়ায়। সে ছোঁয়ায় শুধু স্নেহ বিদ্যমান, নেই কামনা, পুরুষালী মনের কোনো আকাঙ্ক্ষা। ঘুমন্ত পাতাও যেন কেঁপে ওঠে খানি। গম্ভীর অরুণের অধর কোণে মলিন হাসি। পাতার দিকে ঝুঁকেই ধিমি সুরে অধর নাড়িয়ে বিড়বিড়ায়, তোমাকে অন্ধকার বিষাদ রাজ্যে স্বাগতম পাতাবাহার। আশা করি খুব শীঘ্রই বিষাদ রাজ্যে সুখ পাখি ডানা মেলে উঠতে উঠতে রোদ্দুরের খোঁজ পাবে। ততক্ষণ একটু মানিয়ে নিও। বলে ভোরকে পাতার থেকে ছাড়িয়ে নিয়ে ওপাশে ফিরে ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট্ট ভোর ঘুমের ঘোরে অরুণের মুখাবয়বে হাত বুলিয়ে ডাকে আব্বু। অরুণ হাসে, ছেলের গালে মুখে চুমু খায়। ভোর ঘুমের ঘোরে অরুণের দাড়ির খোঁচায় মুখ কুঁচকে ওপাশ ফিরে অরুণের হাত বুকে জড়িয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে শোয়। অরুণ ছেলের পিঠ বুকে জড়িয়ে চোখ বুজে। এখন ঘুম আসবে। বিড়াল নামক পাতাবাহার কমফোর্টের ভেতরে অরুণের পা ঘেঁষে শুয়ে পড়ে। আর পাতা ঘুমের ঘোরে গড়িয়ে এসে অরুণের পিঠের সাথে লেগে যায়। অরুণের সদ্য তন্দ্রায় আচ্ছন্ন হতে যাওয়া আঁকিজোড়া খুলে যায়। পাতার এক হাত উঠে এসে অরুণের মেধিন উদর জড়িয়ে ধরে। অরুণ হতাশ হয়, এই মেয়েটাও না। তীব্র রোদ্দুরে ফেটে পড়া মধ্যাহ্নের সময় নীল দিগন্তে অবস্থিত মাথা বরাবর তীব্র তেজে অরুণ চোখ পাকিয়ে চেয়ে আছে যেন। নীল দিগন্তের বুক ভেসে সাদা সাদা মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে আছে। হালকা বাতাস না থাকলে এই ভ্যাবসা গরম সহ্য করা অনেক কষ্টসাধ্য হতো। এই ঠাড়া পড়া রোদের ঝলকানিতে দিগন্তের দিকে চোখ উঁচিয়ে তাকানো দায়। তাই চোখে কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বেরিয়ে আসে অরুণ সরকার। মধ্যাহ্নের সময় হওয়ায় বাজারে ভিড়ভাড় অনেকটা কম। গাড়ি ঘোড়াও তেমন দেখা যাচ্ছে না। অরুণ পকেটে হাত গুজে সামনে চালের আড়তের সামনে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে সব পর্যবেক্ষণ করতে ভোলে না। বড় বড় পা ফেলে আড়তের ভেতরে প্রবেশ করে। বেশ বড়সড় গোডাউন। বেশিরভাগ জায়গা জুড়ে চালের বস্তা। 28, 29, মিনিকেট, হীরা, স্বর্ণা সব চালের বস্তাই দেখা যাচ্ছে। কিছু মধ্যবয়স্ক লোকেরা গোডাউনের এক কিনারে পাটিতে বসে মধ্যাহ্নের আহার কার্যে ব্যস্ত। অরুণকে দেখে ভ্রু কুঁচকে যায়। সাধারণ মানুষ হলে এক ধমক দিয়ে পাঠিয়ে দিত, খাবারের সময় ডিস্টার্ব করায়। কিন্তু সাহেব গোছের লোক দেখে নরম স্বরে বলে, আপনি কেডা, কিছু কইবেন? এখন তো বিরতির সময়, চাউল লাগবো। একসাথে এত প্রশ্ন অরুণ সেসবের জবাব না দিয়ে বলে, মিস্টার রহিম মিয়া আছেন? তার সাথে দরকার ছিল। গোল হয়ে বসে খাবার খাওয়ার 7-8 জন লোকের মধ্যে একটি লোক মুখে ভাতের লোকমা তুলে এটো হাত দিয়ে কোণার দরজার দিকে ইশারা করে বলে, ওই ছোট্ট ঘরেই আছে রহিম ভাই ও তার ভাই করিম, কিন্তু আপনি যাইতে পারবেন না, ওনারা দুপুরের খাবার খাইতেছে।
তার পাশে বসা লোকটা ফিসফিসিয়ে বলে, এই বললি কেন? যদি ম্যাজিস্ট্রেট ফেট কিছু হয়? এবার লোকটার হুঁশ ফিরে মুখ ভর্তি ভাত নিয়ে অরুণের দিকে যায়। স্যুটবুট পরে আছে, ম্যাজিস্ট্রেট হলেও হতে পারে। অরুণের এসবে খেয়াল নেই। সে কর্নারের দরজায় গিয়ে টোকা দেয়। ভেতর থেকে ভেসে আসে, কেডা? অরুণ সরকার। রহিম মিয়া হাত ধুয়ে গামছায় হাত মুছতে মুছতে দরজা খুলে দেয়। খাওয়া দাওয়া শেষ দুই ভাইয়ের। দরজায় সাহেব গোছের লোক দেখে খানিকটা ঘাবড়ে যায় রহিম মিয়া। দুদিন আগেই চেয়ারম্যান সাহেব 20 বস্তা রিলিফের চাল স্বল্প মূল্যে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। মুনাফা দেখে সেও লুফে নেয়। পুলিশ প্রেস বা ম্যাজিস্ট্রেট আবার রেট না বসিয়ে দেয়। সে আমতা করে বলে, কে আপনি? চিনলাম না। অরুণ সন্দেহ নজরে চায়। লোকটা ভয় পাচ্ছে কেন? সে গম্ভীর গলায় বলে, আপনি মিস্টার রহিম মিয়া? জি। আমি আপনার অ্যাডপ্টেড, আই মিন টু সে, কি যেন বলে, ও হ্যাঁ, পালক মেয়ে পাতার হাজব্যান্ড অরুণ সরকার। চিনতে পেরেছেন? শান্ত স্বর। রহিম মিয়ার চিনতে অসুবিধে হয় না। করিম মিয়া চটজলদি এগিয়ে আসে, হেসে বলে, আরে তুমি? আসলে চিনতে পারিনি। ভিতরে আসো, বসো বসো বাবা। অরুণ ভিতরে যায়, তবে বসে না। গম্ভীর মুখে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে। সরকার বাড়ির ড্রয়িং রুমে আড্ডা, হই হই পরিবেশ বিরাজ করছে। বাচ্চারা খেলনা বন্দুক হাতে দৌড়ে চোর পুলিশ খেলতে ব্যস্ত। ভোর বড় রাইফেলের মতো খেলনা নিয়ে আসমা বেগমের বোনের দুইটা নাতির সাথে খেলছে। ভোর পুলিশ আর তারা চোর। তো পুলিশ চোরকে ধরতে ধাওয়া করছে। পাতাবাহার নামক বিড়াল শাবক ভোরের পিছু পিছু ছুটে চৌকিদার হিসেবে। তারা চোর লুকোচুরি খেলছে। কেউ কেউ তাদের খেলায় বিরক্ত, তো কেউ অধীর আগ্রহে তাদের প্রাণোচ্ছট খেলায় মেতে ওঠা আনন্দে বিভোর হয়ে নিজ শৈশবে স্মৃতিচারণে মুখর। তবে এসবের মাঝে আনিকা গাল ফুলিয়ে বসে আছে সোফার এক কোণায়, কারণ তাকে খেলায় নেয়নি ভোর সরকার। তাই সে বড়দের মাঝে বসে আছে গোমরা মুখে। পাতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে ঘোমটা মুখে। নববধূ সে, তাই প্রতিবেশী সহ সকলে নববধূর মুখ দর্শন করে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু বিবিধ। কখনো অরুণ সরকারের নতুন বধূর সাথে প্রাক্তন বধূর সৌন্দর্যের তুলনা, যোগ্যতা, ফ্যামিলি স্ট্যাটাস, উচ্চতা ইত্যাদি। পাতা অবাক হয় খানিকটা। হাই ক্লাসের লোকেরাও এরকম স্বভাবের হয়? কি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি মুখে কথার বান ছুঁড়ে একেবারে অন্তপুরে গিয়ে লাগে। বারংবার তার সামনে অরুণ সরকারের প্রাক্তন স্ত্রীর কথা তুলে গুণগান গায়। অরুণ কত পাগল ছিল তার জন্য, মাথায় তুলে রাখত। ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু ওই হতবাগী বুঝলে তো, ফুটফুটে ছেলেটাকে রেখে ডিভোর্স নিল। পাতা শান্ত মলিন মুখে তাদের কথা কর্ণপাত করে, কেউ শব্দটি করে না। আসমা বেগম তাদের নিষেধ করে এসব কথা তুলতে। আসমা বেগম দরকারি কাজে উঠে গেলে আবার শুরু হয়ে যায়। পাতা অসহায় বোধ করে। ভালো লাগছে না এভাবে বসে থাকতে। তার উপর এদের কাস্তের দাঁড়ের মতো জোবান। পাতা আশেপাশে যায়, প্রিয়টারও খোঁজ নেই। কাল রাতে তার সাথে এসেছিল তাকে সঙ্গ দিতে, অথচ উনি নতুন সঙ্গ জুটিয়ে তার ধারের কাছেও আসে না। বয়সের পার্থক্য থাকলেও আদরের সাথে বেশ বনে গেছে প্রিয়র। তার সাথেই বাড়িঘর আঙিনা ঘুরে দেখছে, বেশ সুন্দর পরিবেশ। পাতা যদিও দেখেনি ঘুরে, তবে সকালে ব্যালকনিতে গিয়েছিল। গিয়েই অবাক, টবে টবে বিভিন্ন ফুল ও ঔষধি সৌন্দর্য বর্ধক গাছ, যার বেশিরভাগই নাম পাতা জানে না। আর বাইরে বিভিন্ন গাছগাছালি ফুলের বাগানে ভরপুর আঁকিকে সাজানো হয়েছে। ব্যালকনির গ্রিল জুড়ে বাগান বিলাস, বিভিন্ন সাইকাস, যেন কোনো বোটানিক্যাল গার্ডেন। পাতার অভিলাষী মন চাইছিল বাইরে গিয়ে সব ঘুরে ফিরে দেখতে, কিন্তু নববধূ হওয়ার দরুন নিজের অভিলাষ মন কুটিরেই পুষে রাখে। তার বাড়ি, তার আঙিনা ফুরে তো আর যাচ্ছে না। মহান আল্লাহ তাআলা যদি চান তবে এটাই তার স্থায়ী ঠিকানা বর্তাবে। পাতার ভাবনাচ্ছেদ ঘটে সিঁড়ি বেয়ে নামতে থাকা আরিয়ানকে দেখে। আরিয়ানও এক পলক পাতার দিকে যায়। পাতা অপ্রস্তুত হয়, সঙ্গে সঙ্গে নজর ফেরায়। আরিয়ান সেটা দেখে খানিক মুখ বাঁকায়। পাতা আর চোখে দেখে নেয় তার মুখ বাঁকানো। পাতা নিজেও মনে মনে মুখ বাঁকা করে। ঝগড়ুটে বলদ। আড্ডায় মশগুল আরিয়ানের খালা আসমানি বেগম আরিয়ানকে ডাকে, এই আরিয়ান, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? নতুন ভাবি এলো, গল্প স্বল্প কর। তোর ভাইটা তো নতুন বউ রেখে ফুরুত, কই গেছে জানিস? আরিয়ান এসে পাতার সম্মুখে আনিকার পাশে বসে, মেয়েকে কোলে তুলে নিয়ে খালার উদ্দেশ্যে বলে, অরুণ ভাই গেছে কোথাও দরকারি কাজে?
আমাকে তো বলে যায়নি, তার নতুন বউকে জিজ্ঞেস করো। তার পারমিশন বিনা বোধহয় যাবেও না। পাতা খানিকটা রুক্ষ দৃষ্টিতে চায় আরিয়ানের দিকে। তাকে খোঁচা মেরে কথা বলা লোকটা, সব দোষ ওই নাকুচু ম্যানার্সলেস লোকটার। বলা নেই কওয়া নেই, গায়েব মুড অন। তার পারমিশন নেবে? সে তো জানেই না কখন গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে পায়নি লোকটাকে। এখন বিকেল পেরিয়ে সন্ধ্যার পথে, অথচ তার খোঁজ নেই। কোথায় গেছে কেউ বলতে পারে না। আভারি নামক লোকটাকে বলে গেছে যে কাজ আছে, ফিরতে দেরি হবে, ভোরের খেয়াল রাখতে। পাতার কথা কিছু বলেনি। পাতা ভেবে পায় না কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এত সকালে যেতে হবে। যাবি যা, বলে যাবি না? বলে গেলে এতগুলো লোকের কথা শুনতে হতো না। সাথে ফোনটাও অফ করে রেখেছে। সকালে খালা শাশুড়ি, মামি শাশুড়ি সহ সবাই বেশ কথা শুনিয়েছে। ছেলেটা নিশ্চয়ই এমনি এমনি যায়নি, কিছু না কিছু হয়েছেই। নইলে না বলে কখনো কোথাও যায় না। শাশুড়ি আড়ালে ডেকে নিয়ে না বকলেও কড়া সুরে জিজ্ঞাসাবাদ সেরেছে। স্বামী নামক লোকটা নিরুদ্দেষ্ট হওয়ার পেছনে যেই পাতাই দায়ী। পাতা কাঠ পুতুলের মতো সব অবলোকন করছে। এসব বিষয়ে সে বড়ই অনভিজ্ঞ। কি বলবে করবে কিছুই বুঝতে পারছিল না। সম্পর্কে তার ছোট যা রবি তার হয়ে কিছু বলতে নিলে নিজ মায়ের চোখ রাঙানিতে চুপ করে যায়। পাতা সেটাও খেয়াল করে। এত শত মানুষের ভিড়ে সম্পূর্ণ বাড়িতে পাতা যেন একলা অনুভব করে। মাথাটা যেন ভো ভো করে অজানা পরিবেশে। আঁখি যুগল আবেগে টইটুম্বুর হয়। গড়িয়ে পড়বে তখনই বাঁচিয়ে নেয় ছোট্ট ভোর। কোথা থেকে দৌড়ে এসে পাতার কোমর জড়িয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদু, আমার আম্মুকে বকছো কেন তোমরা? আমি কিন্তু রেগে যাব বলে দিলাম। খবরদার, কেউ বকবে না। সবাই তার আকস্মিক কথায় যেন মুখ। ছোট্ট চঞ্চল্যকর ছেলেটার গলায় গম্ভীর সুর। এ যেন সেই ছোট্ট জেদি রাগী ছোট্ট অরুণটি। ভোর পাতাকে টেনে নিয়ে যায়। কেউ আর কিছু বলার সুযোগ পায় না। যেখানে বিয়ের পরদিন নতুন পরিবেশে যতই জড়তা থাকুক, স্বামী নামক সঙ্গী সাহারা হয় স্ত্রী লোকের। একলা অনুভব না করে সেজন্য কত কিছুই না করে। আর তার বেলায়, আচ্ছা লোকটা কোথায় গেছে? প্রাক্তন স্ত্রীর স্মরণে? আর ভাবতে পারে না। আসমানি বেগমের ডাকে হুঁশ ফিরে তিনি পাতার বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে, কি রে বউ, কোথায় হারাইলা? অরুণ কোথায় গেছে জানো না? পাতা মাথা নাড়ল উদাস ভঙ্গিতে। আরিয়ানের কোল থেকে আনিকা নেমে পাতার কাছে যায়। পাতা তাকে কোলে বসিয়ে কয়েকটি চুমু খায়। বাচ্চা মেয়েটা পুরাই পুতুল, মায়ের মতো হয়েছে বোধ করি। বাপ তো ঝগড়াঝাটির এক্সপার্ট। আরিয়ানের খালা পাতার মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি করে কও তো বউ, রাতে কিছু হয়েছিল তোদের মধ্যে? না মানে ঝগড়া, কথা কাটাকাটি, বাচ্চাটারে নিয়ে? দেখ আসমা, অরুণের সৎ মা হলেও কখনো সৎ ছেলে ভাবে নাই। নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করেছে। আমরাও নিজের ভাগ্নের মতোই ভালোবাসি। কিছু হলে বল, সব ঠিকঠাক করে দেবনি। আর কয়েক ঘন্টা পরই তো রিসিপশন শুরু, ফোনটাও ধরছে না, বন্ধ। শুধু আরিয়ানকে মেসেজে বলে দিয়েছে অফিসে ব্যস্ত আছে। ভোরের রাতে থাকা নিয়ে কিছু হয়েছে? পাতা বিরক্ত হয় বেশ। সেই সকাল থেকে এক কথা। সে ভালোভাবে জানিয়েছে যে তেমন কিছুই হয়নি। তবুও এরা নাছোড়বান্দা। সে বিরক্ত হলেও বিরক্ত প্রকাশ না করে ভদ্র নমনীয় সুরে খানিকটা কঠোরতা ঢেলে বলে, সেরকম কিছুই না খালামণি, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কলহ কলহ কিছু হয়নি। আপনারা মন গড়া কথা বলবেন না। ওনার হয়তো দরকারি কাজ আছে তাই চলে গেছে। আমি ভোর ঘুমিয়েছিলাম তাই বলে যেতে পারিনি, ব্যাস এইটুকুই। আর ভোরকে নিয়ে কলহ সৃষ্টি হবে কেন? ছোট্ট বাচ্চা ভোর। আমি অতটাও খারাপ নই যে ছোট বাচ্চার থাকা নিয়ে কথা কাটাকাটি করব। মা কেমন হয়, কিভাবে ভালোবাসে আমি না জানলেও ভোরকে মায়ের মতোই ভালোবাসার চেষ্টা করব। মায়ের মতো কেন হবে? আমি তো তার মাই। আম্মু ডাকে সে আমায়। পাতার কথায় আরিয়ান ভ্রু উঁচিয়ে চায়। বেশ গোছানো কথাবার্তা এই মেয়ের। সারাটা বেলা সবার কথা শুনে টু শব্দ না করলেও এখন কিভাবে জবাব দিল? আসমানি বেগম অসন্তোষ হলেন ঢের। নতুন বউ হয়ে এভাবে কথার জবাব দিল। পাতার দুর্ভাগ্যক্রমে আসমা বেগম সব শুনতে পায়। তিনি ড্রয়িং রুমে আসছিলেন নাতি রূপকে কোলে নিয়ে। বোন ও পাতার সব কথাই তার কানে বাজে। আসমা বেগমের ভাইয়ের বউ ফরিদা আক্তার মুখ বাঁকিয়ে বলেন, বাহ, নতুন বউয়ের মুখে কথা ফুটেছে দেখছি। এতক্ষণ তো মিনি বিড়াল সেজেছিলে। আসমা, তোমার দিন ফুরিয়ে এলো বলে বউয়ের কথার কি ধার শুনেছ?
আমার তো ভালো কথাই বললাম, আগের বউটা কিন্তু এমন মুখের উপরে কথা বলতো না। তা মামি শাশুড়ির চাহনি দেখে ঘাড় মুড়িয়ে পেছনে যায়। শাশুড়িকে দেখে খানিকটা ভীত হলেও সে ভাবে সে তো ভুল কিছু বলেনি, তাহলে ভয় কেন পাবে। আসমা বেগম এসে পাতার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় শাসনের সুরে বলে, আপা ভুল কিছু বলছে বলে তো আমার মনে হলো না। তাহলে এভাবে মুখের ওপর কড়া কথা বলার মানে কি? গুরুজন হয় উনি, গুরুজন হয় উনি তোমার ভালোর জন্য বলল, এভাবে অপমান করলে? আমি আমার আত্মীয় স্বজনের অপমান সহ্য করব না। সেটু সরিহার। পাতা অবাক চোখে শাশুড়ি নামক মহিলার দিকে যায়। সে কখন অপমান করলো, কি এমন বলেছে তারা সবাই এত এত কটূক্তি করলো? কই, তখন তো তিনি ভাবলেন না পাতা অপমানিত বোধ করতে পারে। পাতা দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে রাখে। এখন দোষ না করেও কি মাথা ঝুঁকাবে? আরিয়ান উঠে এসে মায়ের কাঁধ জড়িয়ে বলে, মা, কথাগুলো মোটেও অপমানজনক নয়। না ওরকম টোনে বলেছে। পাতার কথাগুলো যথার্থই। তোমরা সকাল থেকে মেয়েটাকে এমনভাবে জিজ্ঞাসা করছো যেন ওই ভাইকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। হয়েছে, এখন সব বাধ্য তো। আসমানি বেগম হালকা নারাজ হলেও আরিয়ানের কথায় সায় জানিয়ে বলে ওঠেন, আরিয়ান ঠিক বলেছে, আমি কিছু মনে করিনি আপা। আর আরিয়ান পাতা কাকে বললি? বড় ভাবি হয় তোর। বয়সে ছোট হলে কি হবে, সম্পর্কে বড়। আসমা বেগম আর কিছু বললেন না, তবে তিনি পাতার ব্যবহারে খানিকটা নারাজ। অরুণের সৎমা ও তার সম্পর্কীয় আত্মীয় বলে কি এভাবে বলল? পাতা নতমুখে বসে। ঝগড়ুটে দেবর অতটাও খারাপ নয়। পাতা বুঝতে পারে সংসার জীবনটা যতটা সহজ সে ভেবেছে ততটা সহজ নয়, বরং ক্যালকুলেশনের অ্যান্ট্রিগ্রেশনের মতো ফর্মুলার ভরপুর। ভোর বন্দুক হাতে চোর খুঁজতে খুঁজতে পাতার করে আনিকাকে দেখতে পেয়েছিল। ভোর শান্ত হয়ে দাঁড়িয়ে সব দেখেছে। আম্মু কিভাবে আনিকে আদর করছে। কেন করবে? তার আম্মু শুধু তাকেই আদর করবে, আর কাউকেই না। ওই আনি শয়তানকেও না। কিভাবে তার আম্মুর আদর খাচ্ছিল? চাচিমণি যখন তাকে একটু আদর করতে নিত, কোলে নিত, খাইয়ে দিতে চাইতো, আনি শয়তানটা চিল্লাচিল্লি শুরু করে দিত। তার মায়ের আদর কেন ভোর পাবে? ভোরে যদি আদর চাই তো তার মায়ের কাছে যাক না। ভোর কিছুও বলতো না, চুপি চুপি ঘরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদত। তার মা কেন তাকে আদর করে না? একটু পর কান্না থামিয়ে মিনুর কোল দখল করে বসে থাকতো। এটা ওটা আবদার করত। মিনুও হাসি মুখে তার সব আবদার পূরণ করত। আনিকাকে পাতার কোলে দেখেই ভোর বন্দুকটা নিয়ে বাড়ির মেন ফটক পেরিয়ে বেরিয়ে যায়। বন্দুকটা আশ্রয় ভেঙে ফেলে রাগে। তার আম্মু কেন আনিকে আদর করবে? তারপর গম্ভীর মুখে হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে। ডেকোরেশনের কাজ করতে আসা কিছু লোকেরা ভোরের কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, খেলনা ভাঙলো কেন? ভোর গম্ভীর মুখে জবাব দেয়, কিচ্ছু হয়নি, যাও তোমরা। লোকেরা মুখ বাঁকা করে চলে যায়। আলালের ঘরের দুলালের তেজ যা যায় বলার আগেই পাইতো, সেজন্যই ভাঙচুর আসে। গরিবের ঘরে জন্ম নিলে সব তেজ ছুটে যেত। তারা চলে যেতেই ভোর গাড়ির হর্নের শব্দে গেটের দিকে তাকায়। একটা গাড়ি ভিতরে এসে থেমে যায়। সেখান থেকে নেমে আসে অরুণ সরকার। নামার সাথে সাথে গাড়িটা গ্যারেজের দিকে চলে যায়। ভোর বাবাকে দেখেও দৌড়ে যায় না, ওভাবে বড়দের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। অরুণ এগিয়ে আসে ছেলের দিকে। নিচে খেলনা বন্দুকের খণ্ডাংশ দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ভাঙলো কি করে? ভোর কিছু বলে না। বাবা তার কথা জিজ্ঞেস না করে ওই বন্দুকের কথা জিজ্ঞেস করছে। কেউ তাকে ভালোবাসে না। অরুণ ছেলের থমথমে মুখশ্রী দেখে কোলে তুলে নেয়, গালে চুমু দিয়ে বলে, কি হয়েছে আব্বু, গাল ফুলে রেখেছো কেন? ভোরের গম্ভীর মুখ স্বাভাবিক হয়ে আসে। বাবার গলা জড়িয়ে বলে, তুমি আমায় না বলে কোথায় গিয়েছিলে? ভোর মিস ইউ সো মাচ আব্বু। অরুণ ছেলে ঠোঁটে চুমু দিয়ে বলে, অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল তাই গিয়েছিলাম। তুমিও তোমার আম্মু ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি। এন্ড আই অলসো মিসড ইউ কলিজা। ভোরের মিষ্টি মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। বাবার দুগালে ঠোঁট চেপে আদর করে। আদর পেয়ে অরুণের অধর কোণেও বেঁকে যায়। শান্ত গলায় শোধায়, খেলাটা ভাঙলে কেন কলিজা? ভোর এক নজর ভাঙা বন্দুকের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে নালিশের সুরে বলে, আম্মু আনিকাকে অনেকগুলো আদর করেছে। অরুণ আঁখি যুগল ছোট ছোট করে বলে, করতেই পারে। না, পারে না। আমার আম্মু শুধু আমাকেই আদর করবে, কোনো আনি ফানি কাউকে না। ভোরের আম্মুর আদর শুধু ভোরের, আর কারো নয়।
ঘোর বিরোধিতা করে আঙুল তুলে বলে ভোর। অরুণ ছেলের আঙুলে আলতো কামড় দিয়ে চুমু খেয়ে বলে, হিংসুটে ছেলে। তুমি না তোমার চাচিমনির আদর খাও, আর পাতাবাহারও তো আনিমামনির চাচিমনি হয়, আদর করতেই পারে কলিজা। ভোর চিল্লিয়ে বলে, না পারে না। চাচিমণি আদর করতে চাইলে আনি করতে দিত না, চিল্লাতো। আমি ওর বড় ভাই হই না, তবুও বকতো আমায়। অরুণ শান্ত হতে বলে ভোরকে। আশেপাশে সবাই এদিকে তাকিয়ে ছেলেকে বুকে জড়িয়ে বলে, আগে তো কখনো বলনি যে আনিমামনি অমন করতো? কেন বলবো? তুমি এখন চুপি চুপি আম্মুকে বকে দিবে, ঠিক আছে? অরুণ ছেলেকে পাচা কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে পা চালায়। ছেলের কথা শুনে বলে, বকে দেবো? শিওর? ভোর অরুণের দিকে তাকিয়ে মিষ্টি করে বলে, তবে বেশিরা কিন্তু এইটুকুন মিষ্টি করে বকে দিবে। বলবে, পাতাবাহার তুমি শুধু আমার কলিজাকে আদর করবে আর কাউকে না। যদি আদর করো কলিজা ও কলিজার আব্বু তোমাকে অনেক পানিশ করবে। অরুণ ছেলের কথা শুনে হাসে খানিক, বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে যায়। ছোট মা আরিয়ান, পাতাসহ সকলেই নীরব ও থমথমে। কিছু হয়েছে কি? সে পাতার নত মুখশ্রী দেখে সবার উদ্দেশ্যে বলে, কি হয়েছে? সবাই চুপচাপ। আসমা বেগম সহ সকলে ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে যায়। খানিকটা চমকেও যায়। পাতার সাথে এমনভাবে কথা বলা শুনতে পায়নি তো। পাতা অরুণের গলার আওয়াজ শুনেও মাথা উঁচিয়ে দেখে না একবার। আরিয়ান হেসে ভাইয়ের দিকে এগিয়ে যায়, হাসি মুখেই বলে, কি হবে? তুই কোথাও উদয় হয়েছিলি, সেসব নিয়ে কথা হচ্ছিল। সকাল থেকে লাপাত্তা, তাও বিয়ের পর দিনই, একটু পরে রিসেপশন। অরুণ সবাইকে উদ্দেশ্য করে বলে, একটা ক্লায়েন্টের ফোন এসেছিল পরে, সিনেমার জন্য কিছু অথেন্টিক গয়নার কালেকশন দরকার ছিল। খুব জলদি ফোন করে অনেক অনুরোধ করলো, তাই যেতে হলো। ফোনেরও চার্জ ছিল না, সাথে পাওয়ার ব্যাংকও ছিল না। আরিয়ানকে একটা মেসেজ করার পরেই বন্ধ হয়ে যায়। আর কোনো প্রশ্ন? আসমা বেগম গম্ভীর গলায় বলে, এভাবে কাউকে না বলে চলে যাওয়াটা একদম উচিত হয়নি। কাল বিয়ে হয়েছে, আজ রিসেপশন, একটা দায়িত্ব আছে না তোমার? যাও ঘরে যাও। অরুণ প্রত্যুত্তরে কিছু বলে না। ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। কিচেনে থাকা পাতাবাহার বাপ ছেলেকে দেখে দৌড়ে এসে তাদের পিছু পিছু যায়। এতক্ষণ সে ভোরকে খুঁজছিল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নতমুখে বসা পাতার কোল থেকে আনিকাকে নিয়ে বলে, এই আম পাতা জোড়া জোড়া ভাই এসছে, ঘরে যাও। এভাবে বসে আছো কেন? পাতা মাথা উঁচিয়ে আরিয়ানের দিকে যায়। কি বলল? আরিয়ান দাঁত বের করে হাসে, সাথে আনিকাও। আসমা বেগম ধমক দেয়, বড় ভাবি বলবি, আর তুমি ঘরে যাও। পাতা কিছু বলে না। আস্তে ধীরে উঠে সিঁড়ি বেয়ে উঠে যায়। আজ নাগুচু ম্যানার্সলেস লোকটার হচ্ছে। পিটিয়ে কিমানা বানিয়েছে তো তার নাম বদলে মতিবানু রাখবে। শালার জামাই। সে হনহন করে ঘরে যায়। ঘরটা ভালোভাবে না চিনলেও রাগের মাথায় গজগজ করতে করতেও সঠিক ঘরেই পৌঁছায়। চুপিসারে ঘরে প্রবেশ করতেই কিছু একটা এসে মুখটায় পড়ে, কাপড় জাতীয় কিছু। কাপড়টা থেকে পুরুষালী ঘামের গন্ধ ও জেন্টস পারফিউমের গন্ধে নাক মুখ কুঁচকে যায়। সেটা মুখ থেকে সরিয়ে হাতে নেয়। এ তো শার্ট, তাও ওই নাকুচো লোকটার। বিছানায় ভোর দাঁড়িয়ে ফ্লোরে ব্লেজার, জুতো, টাই গড়াগড়ি খাচ্ছে। আর বিড়ালের বাচ্চাটা সেগুলো টানাটানি করছে, যেন সেই ঘরের কর্তি ও তার কর্তা মশাইয়ের সেবায়। আর এই লোক এগুলো ছুঁড়ে ফেলছে কেন? ছোট বাচ্চা নাকি? সে অরুণকে উদ্দেশ্য করে বলে, এগুলো ছুঁড়ে ফেলেছেন কেন? বাচ্চাদের মতো গুছিয়ে রাখলেই তো হয়। বলি সব একে একে তুলে সোফায় রাখে। অরুণ বিছানায় বসে মুজু খুলতে থাকে। পাতা কপাল কুঞ্চিত হয়। সে এসেছিল বড়সড় ঝাড়ি মারবে বলে। চুপ করে গেল কেন তাহলে? সে বাপ ছেলের দিকে যায়, চুপচাপ গম্ভীর মুখে। অরুণ পাতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কিছু বলবে? পাতা যেন বলার পথ খুঁজে পায়। মাথার আঁচল ফেলে কোমরে গুজে দরজা বন্ধ করে এসে আঙুল তুলে বলে, না কুচু ম্যানারলেস লোক কোথাকার। অফিসে যাবেন বলে যাবেন না? আপনার জন্য কত কিছু হলো, সব আপনার দোষ। আপনাকে তো আমি বলে দাঁত কিরমির করে। অরুণ মুজু খুলে সোফার উদ্দেশ্য করে ঢিল দেয়। পাতার কথার প্রেক্ষিতে বলে, আমাকে কি? আর কি হয়েছে? শটটা সিরিয়াস শোনায়। পাতা দমে যায়। লতা আপুর কথা স্মরণে আসে। সংসারে একসাথে থাকতে গেলে টুকিটাকি মনোমালিন্য, কথা কাটাকাটি হবেই। সব কথা ভাইয়াকে বলবি না, নিজে সমাধান করার চেষ্টা করবি। পাতা অরুণকে কিছু বলে না, চুপ করে যায়। ভোরও বলে না যে দাদিসহ সবাই আম্মুকে বকেছিল। আব্বুকে বললে আব্বু দাদির উপর রেগে যায় যদি। অরুণ পাতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কড়া গলায় বলে,
কি হয়েছে বলো, চুপ করে গেলে কেন? পাতার নাকের পাটা ফুলে ওঠে। লোকটা তাকে ধমক দিল। ধমকাচ্ছেন কেন? কি হবে? প্রতিবেশীরা গুসুর ফুসুর করছিল। বিয়ের পরের দিনেই বর উধাও। কেন উধাও জানতে চোখ রাখুন সর্দার বাড়ি। কথাটা কৌশলে ঘুরিয়ে দেয় পাতা, সাথে নিজের বুদ্ধির বাহবা দেয়। অরুণ বুঝতে পারে ব্যাপারটা, তবে কিছু বলে না। ছেলের পরনের টি শার্ট খুলে দিয়ে ডাকে, পাতাবাহার। পাতা জি লাগুক বলে বিরক্তকর ভঙ্গিতে নিজের দিকে চায়। বিড়াল শাবকটিও মিউ মিউ করছে, যেন কর্তাটা তাকেই ডাকছে। সে পা দিয়ে ঠেলে সরিয়ে দেয় প্রাণীটিকে। অরুণ সেটা খেয়াল করে বলে, লাথি লাগলো তো ওর, মিস পাতাবাহার। আপনার সাথে ঘেঁষলে লাথি কেন, ঝাঁটা পেটাও খাবে। বিড়াল শাবক কিছু বুঝলো কে জানে, লেজ নাড়িয়ে চলে গেল ব্যালকনিতে। সে রাগ করেছে। পাতা অবাক হয় বেশ, রাগ করলো নাকি বিড়ালের বাচ্চা, কিন্তু তার কথা বুঝলো কিভাবে? সে অরুণের দিকে তাকিয়ে বলে, কি যেন বলতে চাইলেন? অরুণ পাতার সামনে বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে বলে, আপনার নামে ইয়া বড় নালিশ আছে। পাতার কপালে ভাঁজ পড়ে। কিসের নালিশ? কেই বা করলো? অরুণের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে অরুণ গম্ভীর মুখে বলে, ভোর করেছে নালিশ। তুমি নাকি আনিকাকে অনেকগুলো আদর করেছো। পাতা ভোরের দিকে যায়। ভোর নালিশ করেছে, আনিকাকে আদর করেছে, এতে নালিশের কি আছে? অরুণ পুনরায় গম্ভীর গলায় ভোরের বলা কথাগুলো কপি করে পেস্ট করে বলে, পাতাবাহার, তুমি শুধু আমার কলিজাকে আদর করবে, আর কাউকে না। যদি আদর করো, কলিজা ও কলিজার আব্বু তোমাকে অনেক পানিশ করবে। বলে ভোরের দিকে তাকিয়ে বলে, মিষ্টি করে বকে দিলাম, এখন হয়েছে? ভোর মাথা নাড়িয়ে বোঝাই হয়েছে। পাতার মস্তিষ্ক বিষয়টা ক্যাচ করতে পারে। আনিকাকে আদর করেছে বলে ভোর গাল ফুলিয়ে নিয়েছে। এ তো বাপের মতোই জেলাসিতে ভরপুর। সে ভোরকে কোলে নিয়ে গালে টুপটাপ চুমু দিয়ে বলে, কি হিংসুটে ছেলে, একটু আদর করেছি তো কি হয়েছে? কি কিউট পুতুল মেয়ে, তাই আদর করেছি। সে তো তোমার বোন হয়, তাই না? ওকে একটু আদর করেছি, তোমাকে বেশি বেশি আদর করব। বলেই ফুলো গালে আদর করে। ভোরের মন গলে না, সে গোমরা মুখে বলে, না, তুমি শুধু আমাকেই আদর করবে, আর কাউকে না। করলে ভোর রেগে যাবে। বলেই পাতার কোল থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। পাতা হা করে দেখে, এইটুকুনি ছেলের এত অভিমান। অরুণ পাতার হা করা মুখটা দু আঙুল দিয়ে আটকে দেয়। পাতা যেন সম্বিত ফিরে পায়। অরুণ পাতার কাজ জড়িয়ে ধরে বলে, ও এমনই, এত বুঝাই তবু নাছরবান্দা। আমাকেও কোনো বাচ্চাকে আদর করতে দেখলে গাল ফুলিয়ে বসে থাকবে, তখন কিচ্ছু বলবে না, পরে তুফান বনে যায়। সামলানোই দেয়, বুঝলে পাতাবাহার? সামলাও যদি ভোরকে। পাতা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে। এই লোক মোটেও সুবিধা নয়, তাকে শ্বাস আটকে মারতে চায়। তাই তো ওরকম উন্মুক্ত শরীরে তাকে বাহুডোরে আবদ্ধ করছে। পাতার ছোট্ট নরম শরীরটা কেমন ঝিমিয়ে আসে, ঘুম ঘুম পাচ্ছে, হাত পায়ের শক্তি ফুরিয়ে যাচ্ছে, গরম গরম লাগছে। এমন কেন হচ্ছে? প্রত্যুষের আবরণ ছেয়ে বসুধায় জমিনের অন্ধকারের আগমন। দোলদুকে বসবাসকারী শশধরের পূর্ণ আলোয় বসুধা ঝলমলিয়ে। সেথায় মেঘমালার অনুপস্থিতিতে তারকারাজির মিটমিট হাসি উপভোগ্য। গাছের পাতার নিত্যের ছন্দপতনে স্নিগ্ধ পবনের আলতো গাছ ছুঁয়ে যাওয়া যেন তনুমন জোরালো। কৃত্রিম ক্ষণপ্রভার আলোকে আলোকিত অটবীপ। কাননে কুসুমকলি প্রসূন শোভায় শোভিত। সেটা হতে মৃদু ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করছে বিনা অনুমতিতে। ব্যস্ত লোকালয় সেই ঘ্রাণ উপেক্ষিত করে আপনাতে মজে। কৃত্রিম বাদ্যযন্ত্রের টান তাদের মন টানছে। সেই টানে আটবিতে বসবাসরত বিহঙ্গ দলের আরাম বিঘ্নিত। প্রত্যুষেই বিহঙ্গের জোট আপন নিরে ফিরে। নিত্যদিনের শান্তি পরিবেশ ভঙ্গ হওয়ায় তাদের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি হয়। মা বাবুই নিজের হৈ হুল্লোড় কৃত্রিম বাদ্যযন্ত্রের আওয়াজ হতে ছোট্ট বাচ্চাদের আগলে রেখেছে ডানা মেলে। অন্যান্য বিহঙ্গের দলও নিজের আপন নিরে ঘাপটি মেরে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে বেশ খানিকটা এগিয়ে আঁখি বড় বড় করে কাজল পরছে নববধূ। কাজল লাগালেই তার সাজসজ্জা সম্পূর্ণ হবে। কাজল বিনা কোনো রমণীর সাজ আদৌ সম্পন্ন হয়? কাজল লাগিয়ে নববধূয়া ঘুরে দাঁড়ায়। মাথায় ঘোমটা টেনে নিয়ে বিছানায় বসে থাকা ছোট্ট শিশুটাকে ইশারায় শোধায় কেমন লাগছে। বাচ্চাটি নিত্য সময়ের মতো মিষ্টি হেসে অধর করে হাসি ও ছোট্ট হস্তযুগল প্রসারিত করে বলে, এত এত মিষ্টি লাগছে আম্মু, পুরাই কুইন।
পাতা মুচকি হাসে প্রশংসায়, এগিয়ে ভোরের সামনে দাঁড়ায়, কীর্তিমরাঙা অধৈর্যরা ললাটে ছোঁয়ায়। ভোরের গাল টেনে বলে, আমার সোনা ছেলে। বলে খিলখিলিয়ে হেসে দেয়, সাথে যোগ দেয় ভোর। তাদের হাসির ছন্দপতনে পুরো রোম মুখরিত। তন্মধ্যে রবি প্রবেশ করে অরুণ সরকার। নববধূয়া ও প্রাণভ্রমরার প্রাণোচ্ছল হাসি দেখে মনটা প্রফুল্ল চন্দ্রে ছেয়ে যায়। মনে মনে উপর আলার কাছে ফরমাইশ জারি করে যেন তার তিমিরাচ্ছন্ন ঘরে যেন সর্বক্ষণ এভাবেই আলোর দ্রুতি ছড়িয়ে পড়ে। অরুণ পকেট থেকে ফোনটা বের করে কিছু স্মৃতি লুকিয়ে রাখার প্রয়াসে। অরুণকে দেখে পাতা ও ভোরের হাসির ফোয়ারা থেমে যায়। রাগী শিক্ষককে দেখে ক্লাসের দুষ্ট ছেলে মেয়ে যেমন চুপটি করে ভদ্র চোখে চায়, তেমনি দুজন অরুণের দিকে চেয়ে। অরুণ চোখ ছোট ছোট করে চায় তাদের দিকে, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? হাসি থামলো কেন? ভালোই তো লাগছিল দুজনের হাসি মাখা মুখশ্রী। আব্বু। ভোর বলে কাছে ডাকে। পাতা সরে দাঁড়ায়, আঁখি জোড়া তার অরুণের দিকে নিবদ্ধ। সাদা কালো ফর্মাল ড্রেস আপ, মনে হচ্ছে অফিসে যাবেন, কিন্তু দেখতে মন্দ লাগছে না। ক্রাশ ট্রাশ খাওয়াই যায় নাক উঁচু ম্যানার্সলেস লোকটার ওপর। অরুণ এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে সারা মুখশ্রী জুড়ে আদরের ফোয়ারা বইয়ে দেয়। আদর পাগল ভোর আদর পেয়ে খুব খুশি, আদর ফিরিয়ে দিতেও ভোলে না। পাতা দুজনের মধ্যে দর্শক আয়ন। হঠাৎ ভোর বলে ওঠে, আব্বু দেখো আম্মুকে কত মিষ্টি লাগছে, সো মাচ প্রিটি। অরুণ পাতার দিকে চায়, আপাত মস্তক ভালোভাবে দেখে নেয়। অরুণের তীক্ষ্ণ নজরে পাতা জড়সড় হয়ে দাঁড়ায়। অরুণ তা দেখে মনে মনে হাসে। মেয়েটা রিসেপশনের জন্য চুজ করা লেহেঙ্গা পরেনি, পার্লার থেকে আগত মেয়েদেরকেও ভাগিয়ে দিয়েছে। নিজে নিজেই তৈরি হয়েছে। হালকা পিঙ্ক কালারের উপর গাঢ় পিঙ্ক কালারের কারুকাজ করা জামদানি শাড়ি কুচি দিয়ে পড়েছে। মুখাবয়বে ফেস পাউডার দিয়েছে হয়তোবা, সেরকমই ঘ্রাণ আসে। চোখে চিকন কাজল, আইলাইনার, আইশ্যাডো, মাথায় ছোট্ট স্বর্ণের তিতলি, কানে নাকে আগের গয়নাই রয়েছে, গলায় ভারী সীতাহার, হাতে চিকন বালার সাথে আরও দুটো করে মোটা স্বর্ণের বালা। মোট মিলিয়ে পুরো বাঙালি নববধূ, শুধু শাড়িটা বাঙালি ভাবে পরেনি। সে যাই হোক, দেখতে সত্যি অসাধারণ লাগছে। ভোর সত্যি ক্যাচ করতে পেরেছে, মিষ্টি লাগছে। অরুণ মনে মনে কয়েকবার মাশাল্লাহ আওড়ায়, তারপর পাতাকে বলে, লেহেঙ্গা পরনি কেন? পাতা অরুণের গম্ভীর মুখের তীক্ষ্ণ শকুনি দৃষ্টিতে কাচুমাচু করলেও অরুণের কথায় স্বাভাবিক হয়ে বলে, ওসব লেহেঙ্গা টেহেঙ্গা আমার ভালো লাগে না, কত ভারী। আল্লাহ, আমার জন্য শাড়ি ঠিক আছে, আপনি কিন্তু একদম বকতে পারবেন না। অরুণ পাতার নাক টিপে এক হাতে তার গাল টেনে বলে, আচ্ছা বকলাম না, শাড়ি দিয়ে মাশাল্লাহ দারুণ লাগছে। আমাকে আগে জানালে ভালো কোনো গর্জিয়া শাড়ি অর্ডার করতাম। এখন এই লেহেঙ্গার কি হবে? পাতা গালে হাত রাখে। এ লোক এমন কেন? সে কি ছোট্ট বাচ্চাটি নাকি সে নাক টিপে গাল টিপে? তবে লোকটা তার প্রশংসা করেছে, এতেই যেন বেহায়া মনটা বাগবাগুম করছে। এই শাড়িটাও বেশ সুন্দর, ভোর পছন্দ করে দিল যে। আর ছেলে বড় হচ্ছে, কয়েকদিন পর বিয়ে করাতে হবে তাই না? লেহেঙ্গাটা ছেলের বউয়ের জন্য রাখলাম, তাকেই দিব। আর কোনো কথা? অরুণ খানিক চকিত ভঙ্গিতে মাথা নাড়ে। ভোরের কপল জোড়া লালিমায় ছেয়ে যায়। বাবার কাঁধে মুখ লুকায়। অরুণ এক হাতে ছেলের মাথার চুল ঠিক করে বলে, এখন চলো, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তোমার বাড়ির লোক কত দূর পৌঁছলো? আসছে, রাস্তায় জ্যামে পড়েছিল তাই দেরি হচ্ছে। ও বলেই পা বাড়াতে নিলে ভোর মন খারাপের সুরে বলে, আব্বু পাতাবাহার কেউ নিয়ে যায় না সাথে, ও ভয় পাবে তো একা একা। অরুণ ছেলের গালে আদর করে বলে, খাঁচায় এত এত খাবার দিয়েছি, পাতাবাহার পেট পুড়ে খেয়ে আনন্দে ঘুমিয়ে পড়বে, দেখে নিও। ভোর মাথা নাড়ায়। অরুণ হাঁটা দেয়, দরজা অবধি গিয়ে পেছন ফিরে বলে, তোমাকে কি নতুন করে আমন্ত্রণ পাঠাতে হবে? পাতা শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু পল, তারপর কুচিগুলো ধরে বড় বড় পা ফেলে অরুণের কাছে গিয়ে তার বাহু এক হাতে পেঁচিয়ে ধরে বলে, বলুন। অরুণ বাহু আঁকড়ে ধরা পাতার হাতের দিকে চায় গম্ভীর মুখে। পাতা হাতটা সরিয়ে নিয়ে একাই সম্মুখে হাঁটা দেয় হনহনিয়ে। এভাবে তাকানোর কি দরকার? সরাসরি বললেই হয় হাত ধরবে না। রিসেপশন পার্টির পরিবেশ রমরমা। গার্ডেন এরিয়ায় সম্পূর্ণ জায়গা জুড়ে বিভিন্ন গাছের সমাহার। একটু ফাঁকা জায়গায় ফুলে সজ্জিত ঢালু স্টেজ তৈরি করা হয়েছে, অনেকটা ফেয়ার ওয়েলের মতো করে। আর গাছগাছালিগুলোতে রং বেরঙের লাইটিং করে লাভ শেপের বেলুনে সজ্জিত করা হয়েছে।
অরুণ রিসেপশনের জন্য হল রুম বুক করতে চেয়েছিল, কিন্তু বাদশাদে আরিয়ান। নিজের এত বড় বাড়ি ও বাড়ির গার্ডেন এরিয়া থাকতে হল রুম কেন প্রয়োজন? প্রাকৃতিক পরিবেশের সহিত তাল রেখে এই সবুজে ঘেরা গাছগাছালির ভিড়েই সব আয়োজন করা হবে এবং এর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বিশাল আঙিনার একাংশ জুড়ে ডেকোরেটের সাহায্যে সুন্দরভাবে সজ্জিত করেছে। আগত মেহমান ডেকোরেশনের প্রশংসায় পঞ্চমুখ। গাছগাছালির ছায়ায় পরিবেশ শীতল ও স্বস্তিদায়ক। মাথা উঁচিয়ে চাইলে গাছের পাতার ফাঁক ফোকরে চাঁদ মামার উকি ও তারকারাজির মিটিমিটি হাসি। সব মিলিয়ে অনন্য দৃশ্য বলি। আগত মেহমান পরিবেশটা বেশ এনজয় করছে। স্বাধীন চৌধুরী ও সাবিনা একসাথে দাঁড়িয়ে আলাপচারিতায় মগ্ন। অরুণের খালা সাবিনা গায়ে হলুদের দিন শুধু পাতাদের বাড়িতে গিয়েছিল, তারপর আজকের রিসেপশনে। বিয়ের দিনও তিনি ছিলেন না। অরুণের অফিস থেকেও অনেক লোক এসেছে রিসেপশনে। তার মধ্যে অর্পণা, লাবিব, সুজন, মিসেস রুনা ও তার ছোট ছেলে উল্লেখযোগ্য। আরও অনেক চেনা জানা আত্মীয় স্বজনদের উপস্থিতি। আদরে প্রিয়কে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রিয় মেয়েটাকে তার দারুণ লেগেছে। আরিয়ান ডেকোরেটরের লোকদের ও সব স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে। রুবি ছেলেকে কোলে নিয়ে তার ভাই ভাবি ও মায়ের সাথে কথায় ব্যস্ত। আসমা বেগম তার বোন ও কিছু প্রতিবেশীদের সাথে আড্ডায় মেতেছে। ছোট্ট আনিকা বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত। অরুণের সব বন্ধুদের দল মিনুকে ঘিরে দাঁড়িয়ে এটা ওটা বলছে। আবারই একটু দূরত্বে দাঁড়িয়ে বউয়ের পেছনে ঘুরঘুর করা মৌমাছির গতিবিধি পর্যবেক্ষণ করছে। স্যারের সব বাদর বন্ধুগুলো নিজেদের বউ বাচ্চা রেখে তার বউয়ের পেছনে পড়ে। মুস্তাকিম গার্ডেন থেকে গোটা কয়েক গোলাপ ছিঁড়ে এনে মিনুর দিকে বাড়িয়ে বলে, ওহে ভুবন মোহিনী শ্যাম সুন্দরী, ফুলের জন্য এই ভুলের তরফ থেকে ফুল নিবেদন। কৃপা করিয়া আপনার ওই খোপায় গুজে ফুলগুলোকে ধন্য করুন। অরুণের বাকি সব বন্ধুগুলো সমস্বরে ওহো বলে বাহবা দেয়। মিনু লজ্জায় আঁচলে মুখ লুকায়। এ স্যারের বন্ধুরাও না দূর থেকে আবারই ফোঁস করছে, নিক ওই ফুলগুলো আজ, তারপর শ্যামসুন্দরীর হচ্ছে। জীবন হাসি মুখে বলে, আরে মিনু, কি ভাবছো? মেয়ে নাও, লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে, একদম আগুন সুন্দরী। খালি খোপাটাই গোলাপটা গুজে দিলে সোনায় সোহাগা। আজকের পার্টির গ্ল্যামার আমাদের মিনু। মিনু পারে না লজ্জায় আইসক্রিমের মতো গলে জমিনে গলে পড়ে। রেডি হওয়ার পর আবারও দুটো গোলাপ এনে দিয়েছিল খোপায় পড়ার জন্য। সে মানা করে দিয়েছে। এই বয়সে খোপায় ফুল, ইয়াল্লাহ, সে নানা করে বলে, আরে আরে পাগল নাকি তোমরা? বুড়ো বয়সে কি সব, আমি যাচ্ছি বলে পা বাড়াতে নিলে ফয়সাল দু হাত মেরে সামনে দাঁড়িয়ে আটকায়। মুস্তাকিম দুটো ফুল খোপায় গুজে দেয়। শুভ ভদ্র ছেলের মতো বলে, এখন লাগছে না পারফেক্ট? রাসেল শুভর পিঠ চাপড়ে বলে। দীপ্ত ঠোঁটে হাত রেখে হেসে আভারের দিকে ইশারা করে বলে, উফ যা ভাই, টাইম বোম ফুটলো বলে সাবধান হয়ে যা। হাতে ওটা কি দেখতে পাচ্ছিস? সবাই হাসি মুখে আভারের দিকে চায়। এদিকে আসছে সে, হাতে স্ক্রু ড্রাইভার। সবার হাসি মুখে আধার নামে। সিনা টান করে দাঁড়ায়। আভারই থমথমে মুখে এগিয়ে আসে। মিনুও খানিকটা ঘাবড়ে যায়। এভাবে আসে কেন? আভারই থামার নাম নেই। থমথমে গম্ভীর মুখে বড় বড় পা ফেলে আসে স্ক্রু ড্রাইভার শক্ত করে হাতের মুঠোয় পড়ে। জীবন ঢোক গিলে রোবটের মতো করে গটগট করে কেটে পড়ে। রাসেল টাইয়ের নট ঠিক করতে করতে অন্যদিকে চলে যায়। দীপ্ত সুযোগ বুঝে কেটে পড়ে। বাকি শুভ ও মুস্তাকিম চোখ বড় বড় করেছে। তাকে না এই খ্যাপা আভারই মায়ের বুকে পাঠিয়ে দেয়। আভারই হনহন করে শুভ ও মুস্তাকিমের মাঝখান দিয়ে চলে যায়। যাওয়ার সময় মুস্তাকিমের সাথে ধাক্কা লাগে খানিকটা। আভারই পা থামায় না। আরিয়ান তাকে স্ক্রু ড্রাইভার নিয়ে যেতে বলেছিল। যাওয়ার পথে এসব রং তামাশা দেখতে পায়। বদমাইশগুলো স্যারের বন্ধু না হলে দেখে নিত, আর মগার বেটি মিনুকে দেখে নেবে। আবারে চলে যেতে শুভ ও মুস্তাকিম হাঁপ ছেড়ে বাজে। এরপর একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসিতে ফেটে পড়ে। শুভর মেয়ে সুহানি হেসে বলে। মুস্তাকিম তাকে কোলে তুলে বলে, ভূতে ধরেছে, দর বাবা গিয়ে বুঝলে।
সবাই রিসেপশনের প্রবেশদ্বারে তাকায়। সেটায় বরকনে দাঁড়িয়ে সকলে তাদের সম্বর্ধনা জানিয়ে বরণ করে নিচ্ছে, ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। বরকনে প্রবেশের সাথে সাথেই বেশ কিছু আতশবাজি সমস্বরে শাঁসা করে খোলা জায়গায় দিয়ে আকাশবাণী উড়ে যায়। সেটায় উচ্চ শব্দ সৃষ্টি করে রং বেরঙের আলোর বিচ্ছুরণ কণা ছড়িয়ে পড়ে। সুউচ্চ গাছে অবস্থিত কিছু পাখির দল উড়ে বেড়ায় ভয়ে। ভোর খুশি হয়ে হাততালি দেয়, বাবাকে দেখায় কি সুন্দর আলো ছড়াচ্ছে, সাথে আবদার করে, আব্বু আমিও উড়াবো আতশবাজি, প্লিজ আব্বু। অরুণ শান্ত গলায় বলে, একদম না, এগুলো খুবই রিস্কি করে যা, জেদ করবে না। ভোর গাল ফুলিয়ে অরুণের কোল থেকে নামার জন্য ছটফট করে। অরুণ ছাড়ে না, ধমকে সুরে বলে, কি হচ্ছে এটা কি ভোর? ভোর ধমক শুনে শান্ত হয়ে যায়, থমথমে গলায় বলে, নামবো আমি, নামিয়ে দাও। অরুণ নামিয়ে দেয়। ভোর নেমে দৌড়ে অন্যত্র চলে যায়। অরুণ ডাকে সরে না, আরিয়ান ভাইকে বলে,